আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছেন। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন। ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেনজি তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ। পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো, তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বলা হচ্ছে বিএনপিকে দেয়া হবে 25%, জামায়াত ইসলামকে দেয়া হবে 20%, আর এনসিপিকে দেয়া হবে 15%, দেয়া হবে ইসলামী দলকে 5%, সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 10%, অন্যান্য দল হয়তো 20-25%, সবাই মিলে পাবে। প্রফেসর ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান, তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী, এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে। এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে, এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে, কিন্তু ভারত গ্রহণ করেনি। ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যদি জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাও তৈরি হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা। কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরও কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না। আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে, এটা আরও মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে, বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমের নির্বাচন কি বাদ হয়ে যাবে, নাকি 10 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে? সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস। অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে, জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে, ওকে দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় জামাত এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে, কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায়। এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে, বা জামায়াত মানবে, বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। প্রশ্ন হলো, বিএনপি যদি মানতে রাজি হয়, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী, মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কি হবে? এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয় চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোড়লরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না। তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। তিনি একটার পর একটা সাকসেস প্রোগ্রাম করছেন। তারেক রহমান তৃণমূল যে প্রোগ্রামগুলো করেছিলেন, তৃণমূলের সব মানুষকে নিয়ে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করার কাজটি করছিলেন, এবার জুবাইদা রহমান তিনি নারীদের নিয়ে, তারুণ্যকে নিয়ে বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সেভাবে কাজ করছেন। আবার তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসী প্রিয় ভাইয়েরাও নেমেছে মাঠে। ইতিমধ্যে তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদি আমিনও বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন, তরুণদের নিয়ে প্রোগ্রাম করছেন, বিভিন্ন সংস্কারমূলক প্রোগ্রাম করছেন, কিভাবে বাংলাদেশকে আগামী দিনে উন্নত করা যায়, কৃষিভিত্তিক বাংলাদেশকে গড়া যায়, শিল্পভিত্তিক বাংলাদেশকে গড়া যায়। এক্ষেত্রে মাহাদি আমিন যথেষ্ট জোরালো কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলে বিএনপি তার দলটার ভেতরে নতুন করে একটা উদ্দীপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে বিএনপির সেকেলের নেতারা তারা আগের মতোই রয়ে গেছেন, তারা তারেক রহমানের বক্তব্যগুলোকে ফলো করছেন না। তারা তাদের মতো করে আগের মতোই এটা দখল সেটা দখল করে যাচ্ছেন। অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন, অমুক ভাইয়ের ঘাঁটি, তমুক এলাকার মাটি, এই যে স্লোগান দিচ্ছেন। কিন্তু তারেক রহমান ভিন্ন কিছু ভাবছেন। বাট দলের মধ্যে এখন তিনি সংস্কারটা আনতে পারছেন না, অথবা চাইছেন না, অথবা চাইলেও সম্ভব হচ্ছে না, কারণ তিনি দূরে রয়েছেন। এবং বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ, তাই তিনি খুব বড় ভূমিকা রাখতে পারছেন না। জোবাইদা আপা এখন যতটুকু চেষ্টা করছেন গুছিয়ে উঠতে বা বোঝার চেষ্টা করছেন। ঠিক কাঙ্ক্ষিত সময় তারেক রহমান দেশে পৌঁছবেন, তিনি একটা বড় রকম প্রজেক্ট হাতে নেবেন বা তিনি বড়ভাবে দলটাকে আবার গোছাবার চেষ্টা করবেন। এটি হলো একটি পক্ষের বক্তব্য। কিন্তু আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশমেন্টের
যে চিন্তাটা, যেটাকে আমরা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট বলি, তাদের চিন্তাটা হলো ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে নিয়ে চিন্তা করছেন, যে কারণে তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। এখনো আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সির ভয়টা রয়ে গেছে, তারেক রহমানের জীবন হুমকিতে রয়ে গেছে, এমনটিও কেউ কেউ বলছেন। যদিও এই ব্যাপারে বিএনপি প্রকাশ্যে মুখ খুলছে না, কিন্তু অনেকেই বলছেন তারেক রহমানের জীবন হুমকিতে রয়েছে। সেটা প্রতিবেশী দেশ বা তাদের এজেন্সি বা আমাদের দেশেরও বিশ্বাসঘাতকরা তার জীবনের যে কোনো ক্ষতি করতে পারে। তো সব কিছু মিলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি জায়গায় যাচ্ছে, হয় সমাধান অথবা পুরো সব কিছু এলোমেলো। এখন জাতীয় সরকার তৈরি হলে এই বড় বৃদ্ধ প্রফেসর ইউনূসের উপর বাংলাদেশ যে আস্থা রাখছে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই তথ্য পৌঁছে গেছে যে দেশের জনগণ ইউনূসকে গ্রহণ করতে প্রস্তুত। আবার তার পক্ষে তিনি 5 বছর থাকুক, 10 বছর থাকুক, এই যে কথাগুলো, এই ন্যারেটিভগুলো কিন্তু আবার তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ দ্রুত একটি নির্বাচনে যাবে নাকি বাংলাদেশ জাতীয় সরকারের গিয়ে থামবে। আর জাতীয় সরকারের প্রেসিডেন্ট যদি প্রফেসর ইউনূস হন, প্রধানমন্ত্রী তারেক রহমান হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে বাংলাদেশ বিগত 54 বছরের চেয়ে ভিন্ন কিছু দিতে পারবে কিনা, বা বাংলাদেশ প্রফেসর ইউনূসের হাত ধরে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে কিনা, সেই দিকেও আমাদের নজর রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।